তো যাদের কাছে বই আছে, বইয়ের হচ্ছে কত 99 পেজে আছে, দেখুন পার্ট বি এর যে কোশ্চেন গুলো ওনার থেকে। আর যাদের কাছে বই নাই, ওই আমি ছবি দিয়েছি আপনাদের মেসেজ গ্রুপ, ওখান থেকে দেখুন, বা এই যে স্ক্রিন শেয়ার করে সেখান থেকে দেখতে পারেন। তো এখান থেকে ফার্স্ট কোশ্চেন 99 পেজ ভাইয়া। ওকে, 99 পেজের হচ্ছে দেখুন একটা কোশ্চেন আছে, এটা 20 সালে আসছে, 18 সালে আসছে, মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যে হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ প্রুফ ফ্রগ, মানে তার সমস্যাটা কোথায়, সে যে ওই মেয়েটাকে প্রপোজ করতে পারে না, তাকে ভালোবাসে, তার সমস্যাটা কোথায়। তো কি বলছে যে প্রুফ ফ্রগ ইজ দ্য প্রোটাগনিস্ট ইন দ্য পোয়েম দ্য লাভ সং অফ জি আলফ্রেড প্রুফ ফ্রগ, সে হচ্ছে এই কবিতাটার প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট কি মেইন ক্যারেক্টার। হি রিপ্রেজেন্টস দ্য মডার্ন ম্যান সাফারিং ফ্রম ইনডিসিশন, সে মডার্ন মানুষজনদেরকে রিপ্রেজেন্ট করতেছে যারা কিনা ইনডিসিশন বা সিদ্ধান্তহীনতায় ভোগে, অ্যান্ড ল্যাক অফ কারেজ, এবং যারা সাহসিকতা মানে যাদের মধ্যে সাহস নাই। ওকে, তো এই দুটো জিনিস রিপ্রেজেন্ট, আরো অবশ্য আছে, বাট এই দুটো জিনিস ওই প্রুফরকের ক্যারেক্টারের মাধ্যমে রিপ্রেজেন্ট করেছে, যে কিনা মডার্ন মানুষজনদেরকে রিপ্রেজেন্ট করে, মানে আমরাও একই রকমটা। এরপর কি যে প্রুফরক ইজ এ মিডল এজড ইনসেইন, সে হচ্ছে একটু পাগল টাইপের লোক। ইনসেইন বলতে মানে অতটাও ভালো না আর কি, যার মধ্যে একটু মানে সমস্যা আছে। তো বলছে সে হচ্ছে মধ্যবয়সী একজন এইরকম টাইপের ক্যারেক্টার, হু ডাজ নট হ্যাভ দ্য কারেজ টু মিট হিজ লেডি, যে মেয়েকে সে ভালোবাসে মানে তাকে প্রপোজ করার বা তার সাথে সাক্ষাৎ করার কোনো সাহস তার মধ্যে নাই। নট টু স্পিক অফ লাভ মেকিং, অথবা সে ভালোবাসার কথা যে বলবে এই সাহসও নাই তার মধ্যে। ইট ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য পোয়েম, সুতরাং কবিতার শুরুতে হি এক্সপ্রেসেস হিজ ওন ফিউটিলিটি, হেল্পলেসনেস অ্যান্ড ইম্পর্টেন্স, তার যে নপুংসকতা আছে, নপুংসকতা বলতে এখানে কাপুরুষতা বোঝানো হয়েছে, অসহায়ত্ব বা এই যে ফিউটিলিটি আর কি, বা অন্তঃসার শূন্য অবস্থা, এটাই সে এক্সপ্রেস করছে কবিতার মানে প্রথম থেকে আর কি, যে সে কেমন টাইপের ক্যারেক্টার। দ্য ইভিনিং হ্যাজ কাম অ্যান্ড ইট ইজ টাইম টু মিট হিজ লেডি লাভ অ্যাট দ্য রেস্টুরেন্ট, যে বিকেলবেলা চলে আসছে, এবং দেখবেন বিকেলবেলায় কিন্তু লোকজনেরা স্পেশালি যারা কাপল তারা ঘুরতে টুরতে বের হয় আর কি। দেখুন ওটা বলছে বিকেলবেলা হয়ে গেছে, এবং এটা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে সে তার বিলাবের সাথে বা যাকে পছন্দ করে তার সাথে দেখা করবে এই সময়টা। হি ড্রেসেস স্মার্টলি, সুতরাং সে অনেক সুন্দর পরিপাটিভাবে সাজছে, স্মাইলস অ্যাট লেডিস, এবং মহিলাদেরকে তাকে সে সুন্দর হাসিও দিতে পারে। বাট হি ইজ আনএবল টু এক্সপ্রেস হিজ ইনার মাইন্ড, কিন্তু তার মনের অভ্যন্তরে যে প্যাশনটা আছে, ইমোশনটা আছে, লাভটা আছে, এটা সে এক্সপ্রেস করতে অক্ষম, মানে এই সাহস তার মধ্যে নাই। মানে সে বাহ্যিক অনেক ফিটফাট, বাট ভিতরে সদর খাটে এমনটা। এরপর বলছে হি রিসেস দ্য রেস্টুরেন্ট হোয়ার হি ফাইন্ডস দ্য সোসাইটি লেডিস ডিসকাসিং মাইকেল অ্যাঞ্জেলো, সুতরাং সে এর পরবর্তীতে মানে অনেক সুন্দরভাবে সেজে গুজে সে সেই রেস্টুরেন্টে যায় আর কি। ওকে, সেখানে গিয়ে দেখে যে মহিলারা বা মহিলা বলতে এখানে উইমেন, উইমেন বলতে যে সে অল্প বয়সী যারা মানে সেই যুবতী মেয়েরা থাকে আর কি। ওকে, তো তারা মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে কথাবার্তা বলতেছিল। আচ্ছা, মাইকেল অ্যাঞ্জেলো কে? পৃথিবী একটা থার্ড ইয়ার আমি এটা আপনাদেরকে বলেছিলাম, মাইকেল অ্যাঞ্জেলো কে? হুইস মাইকেল অ্যাঞ্জেলো? পৃথিবী একটার অথবা সিরাজুল ভাইয়া অথবা মনে নাই ভাই, মাথার উপর দিয়ে গেছে, মাথার মাঝখানে সব খালি, দুই পাশে এই পাশ দিয়ে ঢোকে ওই পাশ দিয়ে সব বের হয়ে যায়। সিরাজুল ভাইয়া, সুমানা, এরপরে জান্নাতুল পৃথি, আর কে? পেইন্টার ছিল, সে হচ্ছে 14 সেঞ্চুরি একজন ইতালিয়ান, না 14 নাকি 16, মেবি 16 সেঞ্চুরি, এক্স্যাক্টলি মনে হয়, সম্ভবত 16 হবে। 16 সেঞ্চুরি একজন ইতালিয়ান পেইন্টার ছিল, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, লরেঞ্জো ইত্যাদি। ওকে, ভিক্টোরিয়ান পোর্ট্রি সেই ফ্রালিপ্পোলিপিতে ছিল। এবার কি মনে পড়ছে পৃথি একটার? হ্যাঁ, মনে রাখতে হবে, সামনে ভাইবা না, সামনে বলতে কি আর আর হচ্ছে অল্প কিছুদিন পরে ভাইবা ফেস করতে হবে। ওকে, এই সমস্ত বেসিক জিনিস মাথায় রাখতে হবে। যাই হোক, তো হচ্ছে কোন জায়গা আছে, হ্যাঁ, তো ওই মহিলারা মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে কথাবার্তা বলছিল, এটা কিন্তু একটা স্যাটারাইজেশন। ওকে, যে মাইকেল অ্যাঞ্জেলোকে নিয়ে তারা কথাবার্তা বলছে, অথচ মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে তারা জানেই না, মানে তারা যে মানে বাহ্যিক ভাবে দেখে আমরা অনেক জ্ঞানী, বাট আদৌ তারা এগুলো সম্পর্কে কিচ্ছু জানে না। অনেকটা সেই যেমন 2 দিন আগে সম্ভবত খালিদ ফারহান আর হচ্ছে আর কে এনায়েত চৌধুরী আর বোধহয় টেনমিট ছিল একজন এফিলিয়েটর, তিনজন মিলে একটা পডকাস্ট করছে, মানে তারা সেই ইসরায়েল আর হচ্ছে ফিলিস্তিনের কথাবার্তা বলছে, অথচ এই টপিক সম্পর্কে তাদের ভালো কোনো আইডিয়া নাই। তো এরকম অবস্থা আর কি। ওকে, তো আমি এক্সাম্পল দিলাম মানে বোঝানোর জন্য, যে তাদেরকে স্যাটারাইজ করার কোনো উদ্দেশ্য আমার নাই, শুধুমাত্র মানে সামাজিক মাধ্যমে কথাবার্তা হচ্ছে এগুলো এই জন্য বললাম। তো এরকমটাই আর কি, যে মহিলারা তারা মাইকেল অ্যাঞ্জেলোকে নিয়ে কথাবার্তা বলতো, সরি, অথচ তারা তার সম্পর্কে জানতোই না যে এ আসলে কে। ওকে, মানে হচ্ছে বাহ্যিক একটা প্রিটেনশন বা ভণ্ডামি এটা। এরপর বলছে ইট ইজ এ ফগি ইভিনিং, এটা মানে শীতের একটা ছিল আর কি, বিকেল বেলা। দেন বলছে দ্য ফগ আউটসাইড ইজ স্প্রেডিং অন দ্য উইন্ডো প্যান্স, এবং বাইরে দিয়ে মানে বাইরের যে জানালা, সরি জানালার মানে বাইরে দিয়ে ওই যে ফগটা বা কুয়াশাটা আস্তে আস্তে বের হয়, বা এই যে
কুয়াশা পড়ে না, তো এগুলো আস্তে আস্তে বের হয়ে যাচ্ছিল বা দেখা যাচ্ছিল এখান থেকে বের হয়ে যাচ্ছে এরকম কিছু। দেন বলছে ইট ইজ প্লেজেন্ট বাট ডাল অক্টোবর নাইট অ্যান্ড ফগ কভারস এভরিথিং, যে এটা অনেক মানে আবহাওয়াটা সুন্দর ছিল কিন্তু মানে ওইরকম চার্মনেস নাই আর কি। ওকে, দেন বলছে যে কোথায় গেল, হ্যাঁ, যে অ্যাজ দ্য ফগ মুভ স্লোলি, যেহেতু মানে কুয়াশাগুলো আস্তে আস্তে মানে কেটে যাচ্ছিল হয়তো বা কুয়াশাগুলো মানে পড়তেছিল, মানে যাই হোক যেহেতু বিকেলবেলা তো কুয়াশা কাটে না, হয়তো এখানে পড়তেছিল ইন্ডিকেট করা হয়েছে। ওকে, যে বিকেলবেলা কুয়াশা পড়ে এবং সকালের দিকে বা মানে যখন মিড নুন হয় তখন এটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এখানে সেই কুয়াশাগুলো আরো আস্তে আস্তে মানে ঢাকতেছিল আর কি, মুভ করতেছিল এদিক ওদিকে। দেন বলছে ওইরকম একটা সময় প্রুফ্রক ইজ ইন নো হারি টু মেক এ ডিসিশন অ্যাবাউট হিজ প্রপোজাল, মানে এই সময়ের একটা তার ইন্ডিকেট করছে সময়ের পরিবর্তন হচ্ছে, বাট প্রুফ্রকের মেন্টালিটির কোনো পরিবর্তন হচ্ছে না। সে আসছে এখানে প্রপোজ করার জন্য, বাট এরকম কোনো কিছু তার মধ্যে নেই, তার মধ্যে কোনো হারিনেস নাই। ওকে, বা সে যে তার বেলাবেটকে প্রপোজ করবে এর এর জন্য যে একটা অ্যাটলিস্ট মানে একটা তাগদা থাকে, এরকম কোনো কিছু তার মধ্যে নাই। হি ইজ হেল্পলেস অ্যান্ড আনডিসাইডেড, সে কি সম্পূর্ণ অসহায় এবং সিদ্ধান্তহীনতা মানে সিদ্ধান্তহীন একজন ক্যারেক্টার। হাউএভার দ্য প্রবলেম উইথ হিম ইজ দো হি নোজ দ্য লেডিস হি ইজ অ্যাফ্রেড অফ মেকিং এ প্রপোজাল ফর হিমসেলফ, মানে এখানে সুতরাং তার সমস্যাটা কোথায়, যদিও সে মনে করে লেডিরা, বাট এখানে সমস্যাটা হচ্ছে তার নিজের মধ্যে, যে সে নিজেকে মনে করে যে আমি যদি প্রপোজ করি মানে একটা সে ভয় পায় আর কি। সে কাপুরুষ একজন ক্যারেক্টার, এখানে মডার্নাইজিস যারা লোকজন এদেরকে রিপ্রেজেন্ট করেছে তারাও এরকম টিমিড বা হচ্ছে এরকম কারেজলেস টাইপের হয়, কাপুরুষ টাইপের হয়। এরপর বলছে যে হি ফিয়ার দ্যাট দ্য লেডি উইল টার্ন ডাউন হিজ লাভ প্রপোজাল, সে ভয় পায় মানে কোনটার জন্য, যে মহিলারা মানে যাদেরকে সে প্রপোজ করবে, যাদেরকে না যাকে, তো সে হয়তো তার যে প্রপোজাল এটা সে রিজেক্ট করবে, সুতরাং তখন তার লাইফটা মিনিংলেস বা ডাল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই ভয়ের জন্য সে আসলে প্রপোজ করার যে সৎসাহ সেটা সে এক্সপ্রেস করতে পারে না। যে হি ইজ এ মিডল এজড ম্যান, দ্যাট ইজ ওয়াই হি ফিলস এক্সট্রিমলি নার্ভাস অ্যান্ড দিস ইজ হিজ প্রাইম প্রবলেম। ওকে, তো এই হচ্ছে এখানে যে মেইন ক্যারেক্টার কবিতাতে প্রুফ্রাক, তার যে সমস্যাটা, কেন সে যে মেয়েকে ভালোবাসে তাকে সে প্রপোজ করতে অক্ষম। সংক্ষেপে যদি বলি যে প্রুফ্রাক এই কবিতার মেইন ক্যারেক্টার, তো সে একটা মেয়েকে পছন্দ করে, সুতরাং সে তাকে প্রপোজ করতে চায় আর কি। তো সে বেশ সুন্দরভাবে তার ড্রেস আপ করে এবং সে রেস্টুরেন্টে যায়, গিয়ে দেখে মহিলারা ওখানে মানে নানান টপিক সম্পর্কে কথাবার্তা বলতেছে। তো সে মানে সবকিছু বলার প্রিপারেশন নেয় ওই মেয়েটাকে, বাট বলার সাহসটুকু তার মধ্যে নাই, কারণ সে হচ্ছে সিদ্ধান্তহীনতায় ভোগে, প্লাস হচ্ছে এই ভয়টা পায় আমি যদি ওই মেয়েটাকে প্রপোজ করি সে আমাকে রিজেক্ট করবে, তখন আমার লাইফটা মিনিংলেস বা ভ্যালুলেস হয়ে যাবে। এই ভয়ের জন্য সে আসলে তাকে প্রপোজ করতে পারে, এটাই তার সমস্যা। এই কোশ্চেন নিয়ে কি আমাদের কারো সমস্যা আছে? কমেন্ট অন দ্য ইনার কনফ্লিক্ট অফ প্রুফ্রক, তার মনের অভ্যন্তরের যে কনফ্লিক্ট বা দ্বন্দ্বটা এটা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা দেখুন মেইন পয়েন্ট 99 পেজে আছে, একেবারে নিচের দিকে, যে এখানে বলছে হ্যাঁ, যে প্রুফ্রক ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য পোয়েম দ্য লাভ সং অফ জি আলফ্রেড প্রুফ্রক, এই কবিতার সে হচ্ছে মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট। হি রিপ্রেজেন্টস দ্য মডার্ন ম্যান সাফারিং ফ্রম ইনডিসিশন অ্যান্ড ল্যাক অফ কারেজ, সে হচ্ছে মডার্ন লোকজনকে রিপ্রেজেন্ট করছে যারা কিনা সিদ্ধান্তহীনতা প্লাস মানে কাপুরুষতায় ভোগে আর কি, বা সাহসী যে সাহসহীনতায় ভোগে আর কি, না সাহসিকতাহীনতায়। হি ফাইন্ডস হিমসেলফ ডিভাইডেড ইনটু টু সেলফ, হিজ রোমান্টিক সেলফ অ্যান্ড হিজ রিয়েলিস্ট সেলফ। ওকে, যে সে এরকমটা মনে করে যেন তার মানে শরীরটা বা তার মনটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে তার রোমান্টিক সেলফ আর একটা রিয়েলিস্ট সেলফ। ওকে, মানে রোমান্টিক সেলফ বলতে হচ্ছে তার আবেগ অনুভূতি, আর রিয়েলিস্ট বলতে তার বাস্তবিক যে মানে অনুভূতিটা, এটাকে ইন্ডিকেট করা হয়েছে। যে হিজ রোমান্টিক সেলফ এনকারেজেস হিম অ্যাগেন এন্ড অ্যাগেন টু ওপেন হিজ হার্ট টু দ্য লেডি, যে রোমান্টিক সেলফ তাকে অলওয়েজ এনকারেজ করে যে তুমি যাও এবং গিয়ে ওই লেডিকে প্রপোজ করো, মানে এটা হচ্ছে তার প্যাশন দ্বারা তাড়িত, যে যখন তার মধ্যে মানে প্যাশনটা জাগ্রত হয় তখন সে এরকম ভাবে না আমি এবার তাকে প্রপোজ করেই ফেলবো। But his realist self reminds him that he is a coward lacking necessary courage and determination to propose to, কিন্তু যখন সে আবার বাস্তবিকতায় আসে আর কি। ওকে, যেমন কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, মনে হয় সপ্তাহখানেক আগে, এক মহিলা, সে হচ্ছে মানে তার স্বামী, সম্ভবত স্বামী মেবি, দুজনে মিলে হচ্ছে তার শ্বশুরকে হত্যা করছে। তো ওই মহিলা বলে আমার তখন আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো এখানে সে একই কথাবার্তা। ওকে, তার আবেগ কাজ করছে বা তার বিবেকটা কাজ করতে না। ওকে, মানে এখানে তার কাজ করছে দুইটাই, যখন আবেগ কাজ করছে তখন সে মনে করছে না এবার আমি যাবো, কিন্তু যখন তার বিবেক কাজ করছে তখন ভাবে না আমি যদি তার কাছে যাই মানে আমার মধ্যে সাহস নাই বা বলার সৎ সাহস নাই। সো এছাড়া আমি যদি তাকে আবারও মানে
সাহস জুগিয়ে প্রপোজ করি, সে যদি আমাকে রিজেক্ট করে তাহলে এক কথায় আমি অপমানিত হব বা আমার মনে কোনো মূল্য থাকবে না, এইটার জন্য সে তাকে প্রপোজ করতে পারে না। সুতরাং এই যে যে মানে তাকে কি প্রপোজ করবে নাকি করবে এই সিদ্ধান্তহীনতা বা ল্যাক অফ কারেজ, এইটা নিয়ে তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলমান আর কি। ওকে, তো এরপরে দেখুন নেক্সট পেজে কি বলা হয়েছে। Right. এটা হচ্ছে 90 না, এটা হচ্ছে 100 পেজ। ওকে, যে মিডল এজ, না এর আগে একটু রয়ে গেছে, না না এখানে ঠিকই আছে, যে মিডল এজ লাভার প্রুফরক, সে হচ্ছে মধ্যবয়সী একজন লাভার, ইনভেন্টস রিজন ফর পোস্টপোনিং দ্য প্রপোজাল টু দ্য লেডি, যে কেন সে ওই লেডিকে প্রপোজ করতে পারে না বা সে মানে তাকে প্রপোজ করাটা জাস্ট বারবার পোস্টপোন করে, দেরি করে, এটার কারণটা সে খুঁজে বের করছে। হি অ্যানালাইসিস হিজ ফিলিংস হুইচ রিভিল হিজ হেল্পলেসনেস অ্যান্ড হিজ ফিলিংস হুইচ রিভিল হিজ হেল্পলেসনেস, এখানে দুইবার আছে, একবার হবে। ওকে, যে হি অ্যানালাইসিস হিজ ফিলিংস হুইচ রিভিল হিজ হেল্পলেসনেস অ্যান্ড হিজ ইনক্যাপাসিটি, ওইটা যে একটা মানে একটা ফ্রেজ একাধিকবার রিপিট হয়েছে। ওকে, মানে রিপিট হয়েছে আর কি, তো এটা একটু কেটে দিয়ে ওখানে হবে হি অ্যানালাইসিস হিজ ফিলিং, যেটা তার যে আবেগ অনুভূতি সেটাকে অ্যানালাইসিস করছে, হুইচ রিভিল হিজ হেল্পলেসনেস, যেটা দ্বারা সে বুঝতে পারছে সে সম্পূর্ণ অসহায়, অ্যান্ড হিজ ইনক্যাপাসিটি ফর লাভ, এবং সে তার ভালোবাসার জন্য সক্ষম না আর কি, অক্ষম। ওকে, বা তার মধ্যে ওইরকম সক্ষমতা নাই। দেয়ার আর টু অবস্টাকলস ইন দ্য ওয়ে অফ হিজ মেকিং এ লাভ প্রপোজাল, সে কেন ওই মেয়েটাকে প্রপোজ করতে পারতেছে না, তার কারণ হচ্ছে দুইটা। ফার্স্টলি হি ইজ ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট হিজ এজ, সে তার বয়স নিয়ে ভাবে যে আমার বয়স মানে মধ্য বয়স আমি। ওকে, সুতরাং এখন যদি আমি ওই মেয়েটাকে প্রপোজটা করি, দেন যদি সে আমাকে রিজেক্ট করে, সুতরাং আমার লাইফের কোনো মূল্য থাকবে না। ওকে, বা এক কথায় দেন হয়তো আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে, সুতরাং তার বয়স নিয়ে সে অনেক বেশি কনসার্ন। সেকেন্ডলি হি ইজ reluctant to give up the single estate in which he has been engaging himself in sexual intimacy with the opposite sex. Okay, এখানে কি বলা আছে দেখুন পয়েন্ট অফ যে সেকেন্ডলি হি ইজ রেলুক্টেন্ট, সে হচ্ছে অনিচ্ছুক, টু গিভ আপ, ছেড়ে দিতে, দ্য সিঙ্গেল স্টেট ইন হুইচ হি হ্যাজ বিন এঙ্গেজিং, মানে সে বর্তমানে যে অবস্থার মধ্যে আছে, সিদ্ধান্তহীনতায় ভুগতেছে প্লাস সাহস নাই, এইটা সে ছেড়ে দিতে পারতেছে না, মানে একটা তার মধ্যে সাহস নাই আর কি। ওকে, এই অবস্থাটা সে কোনোভাবেই ছাড়তে পারতেছে না। হ্যাজ বিন এঙ্গেজিং হিমসেলফ ইন সেক্সুয়াল ইন্টিমেসি উইথ দ্য অপোজিট সেক্স, এছাড়া মানে এই মানে সিদ্ধান্তহীনতা বা হচ্ছে সাহসীনতা, সরি সাহসিকতাহীনতা, এই স্টেটগুলো তার মধ্যে আছে, সুতরাং সে অপোজিট জেন্ডারের সাথে যে মিলিত হবে এই সাহসটুকু তার মধ্যে নাই। এই দুইটা হচ্ছে কারণ, মানে তার একটা কারণ হচ্ছে সে তার বয়স নিয়ে সমস্যা, আর একটা কারণ হচ্ছে সে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, প্লাস হচ্ছে তার মধ্যে সাহস নাই। এই দুটো কারণগুলোর জন্য সে আসলে ওই মেয়েটাকে প্রপোজ করতে পারতেছে না, এটাই তো সমস্যা। এটা সে অ্যানালাইসিস করে খুঁজে খুঁজে বের করছে আর কি। দেন বলছে Prufrock finds excuses for postponing on or revising his decision, যে এরপরে সে হচ্ছে মানে তার যে এক কথা সে এরপরে সিদ্ধান্ত নিচ্ছে না আমি ওই মেয়েটাকে এখন প্রপোজ করবো আর কি। অ্যাজ অ্যান অর্ডিনারি লাভার হি শুড হ্যাভ বিন বোল্ড অ্যান্ড এগ্রেসিভ, যেহেতু একজন অর্ডিনারি বা মানে একজন লাভার কি হয়, যেমনটা আমরা সিনেমাতে দেখি একজন লাভার সে অনেক সাহসী হয়, সে ছাদ থেকে লাভ দিতে পারে মানে তার ভালোবাসার জন্য ইত্যাদি ইত্যাদি, সুতরাং সে অনেক সাহসী হবে। এটি বলছে যে অ্যাজ অ্যান অর্ডিনারি লাভার হি শুড হ্যাভ বিন বোল্ড, তাকে সাহসী হইতে হবে, অ্যান্ড এগ্রেসিভ মানে একটু উদ্যম বা মানে একটু অন্যরকম হইতে হবে, স্বাভাবিক স্বাভাবিক না আর কি, স্বাভাবিক না বলতে যে তার মধ্যে একটু সুপার ন্যাচারাল পাওয়ার আছে এরকম কিছু হইতে হবে। বাট ইন রিয়েলি কিন্তু সত্যিকার অর্থে হি ইজ কাওয়ার্ডলি অ্যান্ড টিমিড, সে কাপুরুষ বা হচ্ছে মানে অনেক ভীতু টাইপের। হি সাফার্স ফ্রম হিজ টিমিডিটি, এবং সে তার কাপুরুষতায় সবসময় ভুগতে থাকে। হি হ্যাজ রোমান্টিক ড্রিমস, তার মানে কি যে মানে তার আবেগ অনুভূতি আছে বা প্যাশন আছে, বাট ফেলস টু অ্যাক্ট, কিন্তু সে অনুযায়ী কাজ করতে পারে না। অ্যান্ড ফুলফিলড, আচ্ছা ফুলফিল বানানটা এপাই ডাবল এলইডি একসাথে হবে, ফুলফিলড। ওকে, এপিইউএল এপাই ডাবল এলইডি, এটা হবে ফুলফিলড দেম বিকজ অফ হিস নেসেসারি কারেজ, এবং তার মধ্যে মানে সেই সাহসটুকু নাই যার ফলে সে ওই তার যে প্যাশনটাকে সে ফুলফিল করতে অক্ষম বা ফুলফিল করতে পারে না। দাস প্রুফরাক ইজ শোন এজ এ ট্রাজিক অ্যান্ড পেসিমিস্টিক ফিগার, সুতরাং তাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে একজন একজন ট্রাজিক ক্যারেক্টার প্লাস হচ্ছে একজন পেসিমিস্টিক বা হতাশাবাদী ক্যারেক্টার, যে যে মেয়েটাকে সে পছন্দ করে তাকে বলার মতো যে সাহস এইটুকু তার মধ্যে নেই, এবং সে সিদ্ধান্ত নিতে ভুগতেছে না, সে তার বয়স নিয়ে খুব কনসার্ন। তো এই যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা তার মস্তিষ্কে চলমান। ওকে, এটি হচ্ছে আমাদের কোয়েশ্চেনের উত্তর। এটা কি বুঝতে পারছেন সবাই? মানে কোনটা আবার একটু বলুন ভাই, আমি শুনতে পাইনি। রাইট, আপনি কি বলেন যে স্ক্রাচ নাকি স্টেট? হ্যাঁ হ্যাঁ, যে সে কোন অবস্থায় আসে,
আপনি এটা মানে সে একই উত্তর লিখতে হবে, কারণ তার মধ্যে কনফ্লিক্ট চলমান ছিল, ওইটা তার মানে ওই সময়ের অবস্থা। ওকে, একই উত্তর হবে। আচ্ছা, ওকে। এরপরটা দেখুন, এটা হচ্ছে 100 পেজে, যে হোয়াই ইজ প্রুফরাক আনউইলিং টু কম্পেয়ার হিমসেলফ উইথ হ্যামলেট। হ্যামলেটের সাথে কেন নিজে মানে হ্যামলেটের সাথে কেন প্রুফরাক সে কম্পেয়ার করতে চায়নি নিজেকে, কারণটা কি? হ্যামলেটকে এ হচ্ছে প্রিন্স অফ ডেনমার্ক, শেক্সপিয়ারের এই নামে একটা ইয়ে আছে, নাটক আছে, মানে একটা ট্র্যাজেডি আছে হ্যামলেট নামে। ওকে, তো হ্যামলেটের সাথে কেন কেন কম্পেয়ার করি? হ্যামলেট সম্পর্কে আমি বোধহয় আপনার থার্ড ইয়ারে বলেছিলাম যে সে হচ্ছে ডেনমার্কের রাজা। যখন আমরা পয়েটিক্স পড়তেছিলাম ওখানে একটা পার্ট ছিল কোশ্চেনে, মানে এমনটা ছিল যে সে ডেনমার্কের এই ছিল, রাজা ছিল বা রাজপুত্র ছিল, দেন তার বাবাকে হচ্ছে তার সৎমা প্লাস তার চাচা মিলে হত্যা করে। তো এই খবরটা সেই হ্যামলেটকে তার বাবার ভূত এসে বলে, সো সে পুরো ম্যাড হয়ে যায়। সে এরপরে যাকে পায় তাকে হত্যা করতে থাকে, কাউকে বিষ খাইয়ে। ভাই এটা হ্যামলেট, মাথা কি ঠিক আছে আপনার ভাই? না ভাইয়া, এটা আমি হ্যামলেটে পড়িনি, আমি থার্ড ইয়ারে যে ব্যাচ পড়াইছিলাম ওনাদেরকে যে দেখুন যে আমি ওটা পলিটিক্স এর একটা কোশ্চেনে সেই মানে ট্রাজিক হিরো কি তাদের এক্সাম্পল কি, আমি ওইখানে এই কোশ্চেনটা মানে এই যে এক্সাম্পল দিয়ে পড়িয়েছিলাম। ওকে, আচ্ছা ভাইয়া। তো এখানে বলছে যে হোয়াই ইজ প্রুফ্রক আনউইলিং টু কম্পেয়ার হিমসেলফ উইথ হ্যামলেট, যে প্রুফ্রক কেন হ্যামলেটের সাথে নিজে কম্পেয়ার করতে চায়। এখানে কি বলছে যে প্রুফ্রক দ্য প্রোটাগনিস্ট অফ ইন দ্য পোয়েম দ্য লাভ সং অফ জেলার প্রুফ্রক ইজ এ ভিকটিম অফ আর্টিফিশিয়াল অ্যান্ড ভ্যারেন আরবান সিভিলাইজেশন। সে কি ইজ যে কৃত্রিম সমাজ আর কি। ওকে, বা এক কথায় আমরা যে আধুনিক সমাজ বলি এটাকে সে রিপ্রেজেন্ট করছে এবং এটা সেটা শিকারে রূপান্তর হচ্ছে। বলছে ইজ দ্য ভিকটিম অফ আর্টিফিশিয়াল, কৃত্রিম অ্যান্ড ভ্যারেন, অনুর্বর আরবান সিভিলাইজেশন। মানে আমরা বলি আমরা সভ্য হয়েছি, বাট আমরা অনুর্বর হয়ে গেছে, আমাদের মধ্যে নীতি নৈতিকতার বিন্দু মানে লেশ মাত্র নাই আর কি। ওকে, তো এটাকে রিপ্রেজেন্ট করছে কি এই কবিতার যে প্রোটাগনিস্ট আলফ্রেড যে ফ্রক আর কি। এরপর বলছে হি ইজ আ মিডল এজড অ্যান্ড বেল্ট হেডেড ড্যান্ডি। আচ্ছা, মানে সে হচ্ছে কারণ মধ্যবয়সী এবং বেল্ট হেডেড ড্যান্ডি বলতে জাস্ট শো আপ করা যায়, মানে উপরে ফিটফাট ভিতরে সদরকার টাইপের ক্যারেক্টার, হু ওয়ান্টস টু মেক প্রপোজ অফ না সরি প্রপোজাল অফ ম্যারিজ টু ইস লিলাম, যে মেয়েটাকে সে ভালোবাসে সে তাকে কথা বলতে চায়, বাট হি ল্যাক্স নেসারি কারেজ টু ডু সো, কিন্তু তার মধ্যে সাহস নেই যার পর সে বলতে পারে না। এরপর কি আছে যে হ্যামলেট ইজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক, সে হচ্ছে ডেনমার্কের প্রিন্স, এ ট্রাজিক হিরো ইন শেক্সপিয়ারিয়ান বলে হ্যামলেট। সে হচ্ছে এই শেক্সপিয়ারের লেখা একটা নাটক আছে হ্যামলেট, সেইটারই মেইন ক্যারেক্টার, বাট যেহেতু এটা একটা ট্রাজেডি সুতরাং সে হচ্ছে একজন ট্রাজিক হিরো। দ্য মোস্ট স্ট্রাইকিং ট্রেট অফ দ্য ক্যারেক্টার অফ হ্যামলেট ইজ ইনএবিলিটি ইজ ইনএবিলিটি টু টেক ইট ডিসিশন। যেমন হ্যামলেটের মধ্যে আমরা এই ফিচারটা পাই যে সে হচ্ছে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভুগে, মানে সঠিক সিদ্ধান্ত সে নিতে পারে না আর কি, এটাই। ওকে, কারণ সে তার মানে আত্মীয় স্বজনদের, সে জাস্ট একটা ভূতের কথা শুনে সে, ভূত বলতে হচ্ছে জিন টাইপের কিছু, ওকে, এক এক ধর্মে যেমন বলা হয়, তো হচ্ছে ওইটার কথা শুনে সে তার পরিবারের লোকজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে, কাউকে আগুনে পুড়িয়ে মারে, কাউকে তলোয়ার দিয়ে মারে, কাউকে হচ্ছে সে বিষ পান করিয়ে মারে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং সে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল আসলে, বা ঠিক মতো জাজমেন্ট করতে পারেনি। দেন বলছে বাট অল দ্য প্রুফরক ইজ ইনডিসিসিভ হি ক্যান নট লাইকেন হিমসেলফ টু হ্যামলেট, যদিও প্রুফরক সেও এরকম সিদ্ধান্তহীনতায় ভোগে, বাট সে নিজকে হ্যামলেটের সাথে কম্পেয়ার করেনি, বিকজ কি হ্যামলেট ইজ মাস গ্রেটার অ্যান্ড নোবেল আর ম্যান, কারণ হ্যামলেট আরো অনেক উপরের লেভেল এই প্রুফরক যে ক্যারেক্টার তার চাইতে, অ্যান্ড বিকজ হ্যামলেট ইনডিসিশন ইজ রিলেটেড টু মোমেন্টাস অ্যাফেয়ার্স ওয়াইল প্রুফরক্স ইনডিসিশন ইজ অ্যাবাউট অ্যান অর্ডিনারি ম্যাটার সাচ আস প্রপোজাল অফ মেলিস। কিন্তু এখানে হ্যামলেটের যে সিদ্ধান্ত নিতে ছিল এটা কি মানে মোমেন্টাস একটা অ্যাফেয়ার, মানে ক্ষণস্থায়ী একটা জিনিসের উপর মানে ডিপেন্ড করে আর কি, কিন্তু প্রুফরক তার মস্তিষ্কে যে কনফ্লিক্ট এটা মানে সব সময়ের জন্য, কারণ মডার্ন লোকজনের এইরকমটাই, এটা কিন্তু মানে ডিফারেন্স এই দুজনের মধ্যে। ওকে, এরপর আবার এখানে বলছে প্রুফরাক সে হচ্ছে শুধুমাত্র সিম্পল, মানে সিম্পল একটা কারণে হচ্ছে সে এরকম সিদ্ধান্তহীনতায় ভুগতেছে যে একটা মেয়েকে সে পছন্দ করে, সুতরাং তার কাছে গিয়ে সে প্রপোজ করবে এই সাহসটুকু তার মধ্যে নাই, এই সিম্পল একটা জিনিস হতো সে সিদ্ধান্ত নিয়ে ভুগতেছে। বাট হ্যামলেট এরকমটা ছিল না, তার সিদ্ধান্তটা অনেক সিরিয়াস টাইপের ছিল, যে একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার ফাদারকে, সুতরাং এরপরে সে প্রতিশোধ নেবে আর কি, এরকম একটা টপিক ছিল ওখানে। তারপর বলছে সো Purfura can at best regard himself as a subordinate lord in attendance upon Hamlet. সুতরাং আমরা এটা বলতে পারি হ্যামলেটের সাপেক্ষে এই প্রুফরক সে হচ্ছে একজন অধীনস্থ, মানে জাস্ট একজন লর্ড বা কর্মকর্তা। মানে যদি আমরা হ্যামলেটকে ধরি মালিক, সেই ক্ষেত্রে প্রুফরক যে তাকে বলতে পারি তার হচ্ছে দাসের মতো। ওকে, কারণ দুজনের যে মানে ইনডিসিশন বা সিদ্ধান্তহীনতা একই টাইপের না, দুজনের একটা আলাদা আলাদা, একজন একটা সিরিয়াস লেভেলের আর একজন তুচ্ছ একটা জিনিস নিয়ে আর কি। এরপর বলছে যে হি কনসিডার্স হিমসেলফ অ্যাজ অ্যান আনহেরোইক ক্যারেক্টার, যে এখানে যে প্রুফরক সে নিজেকে কনসিডার করছে একজন
মানে আনহেরোইক, বা তার মধ্যে হেরোইক কোনো কোয়ালিটি নাই। যে প্রুফ্রক রেদার উইশেস টু লাইকেন হিমসেলফ টু পলোনিয়াস, বরঞ্চ প্রুফ্রক সে নিজেকে পলোনিয়াসের সাথে কম্পেয়ার করতে চেয়েছে। এ ফুল অ্যান্ড কোর জেস্টার অর এন্টারটেইনার ইন শেক্সপিয়ার হ্যামলেট, বরঞ্চ সে হচ্ছে শেক্সপিয়ার হ্যামলেট নাটকেরই একজন জেস্টার বা ভাট টাইপের। যেমন আপনাদের সেকেন্ড ইয়ারে সে অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে এরকম ভাট ছিল, তার হচ্ছে টাসেস্টন বা আমরা বললে গোপাল ভাট, তো ওইটাকে ইংরেজিতে বলা হয় জেস্টার টাইপের ক্যারেক্টার যার। ওকে, সুতরাং এখানে দেখুন সেই হ্যামলেট সে সিরিয়াস টাইপের, বাট প্রুফ্রক সে সিরিয়াস টাইপের কেউ নেই, এই জন্য সে নিজেকে হ্যামলেটের সাথে কম্পেয়ার করে, বরঞ্চ সে নিজেকে সেই হ্যামলেটের দরবারের যে একজন ভাট পলোনিস তার সাথে কম্পেয়ার করতে চেয়েছে আর কি। দেন বলছে প্রুফ্রক স্পিক্স অ্যানোয়িংলি অফ হিমসেলফ, সে নিজেকে মানে এমন কথাবার্তা বলে যেন তার কাছে বিরক্তিকর লাগে। হি কনফেসেস টু হিমসেলফ অল হিজ উইকনেস, সে নিজেকে মানে তার নিজের সমস্ত দুর্বলতা নিজের কাছে স্বীকার করে। হিজ টিমিডিটি, তার কাপুরুষতা, ল্যাক অফ সেলফ কনফিডেন্স, মানে তার মধ্যে যে এরকম কনফিডেন্স নাই এটা সে শেয়ার করে নিজের কাছে। হিজ রিডিকুলাসনেস, তার যে হাস্যরসাত্মক অবস্থা, মানে যে সিরিয়াসলেসনেস অবস্থা, অ্যান্ড ইভেন নেসারি কারেজ, এবং সে যে এরকম যে সে সাহসিকতাহীনতায় ভোগে এগুলো সে নিজের কাছে শেয়ার করে। সুতরাং এই জন্যই হ্যামলেটের সাথে প্রুফ্রক নিজেকে কম্পেয়ার করতে চায়নি, কারণ হ্যামলেট সে হচ্ছে একটা সিরিয়াস টপিক নিয়ে সিদ্ধান্ত নিতে ভুগতেছিল, বাট প্রুফ্রক সে একটা মানে একটা একেবারে কি বলো ওটাকে, যে তুচ্ছ টাইপের একটা ঘটনায় সে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল আর কি। ওকে, এছাড়া হ্যামলেটের যে সিদ্ধান্তহীনতা এটা ছিল হচ্ছে ক্ষণস্থায়ী, বা মানে কিছু একটা অল্প মানে অল্প সংখ্যক মুহূর্তের জন্য আর কি, বা স্বল্প সময়ের জন্য। কিন্তু এই যে যে প্রুফ্রক তার যে সিদ্ধান্ত এটা পার্মানেন্ট আর কি, কারণ সে মডার্ন লোকজনদেরকে রিপ্রেজেন্ট করছে। এটাই হচ্ছে দুজনের মধ্যে ডিফারেন্স। সুতরাং হ্যামলেটের সাথে এই জন্য প্রুফ্রক নিজে কম্পেয়ার করছে না, বরঞ্চ সে হ্যামলেটের দরবারে যে কোনো ভাট গোপাল ভাট টাইপের ক্যারেক্টার পলোনিয়াস তার সাথে কম্পেয়ার করতে চেয়েছে, কারণ দুজনই হচ্ছে মানে এখানে সেই ট্রিভিয়াল বা তুচ্ছ টাইপের ক্যারেক্টার, বা যাদের মধ্যে কোনো সিরিয়াসনেস নাই। এটা কি বুঝতে পারছেন সবাই? ওকে, এরপরটা আছে ব্রিং আউট দ্য আইরনিক্যাল ইমপ্লিকেশন অফ দ্য টাইটেল দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক। এখানে আইরনিক্যাল মানে এখানে আইরনিটা কথা আছে। আইরনি কি, আইরনি সম্পর্কে ধারণা আছে? আমি বেশ কয়েকবার বলেছিলাম আইরনি কি। না ভাই, ওইটা হচ্ছে স্যাটায়ার, ওইটার অপোজিট বোঝানো, এটা হচ্ছে আইরনি। ওকে, তো এখানে বলছে আইরনি দ্য টাইপ অফ রাইটিং অর স্পিকিং হোয়ার হোয়াট ইজ মিন ইজ দ্য অপোজিট অফ হোয়াট ইজ সেড, যে এটা হচ্ছে ফিগার্স অফ স্পিচ এক রকমের বা লিটারারি ডিভাইস বা রেটরিক্যাল ডিভাইস, যেখানে একটা জিনিস বলা হয় তার উল্টোটা বোঝানো হয় বা উল্টোটাকে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, মানে বিপরীতার্থক একটা অর্থ থাকে আর কি, বা একটা কাজ থাকে বা ঘটনা থাকে। এটা বলছে দ্য টাইটেল দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক ইন্ডিকেটস দ্যাট ইট ইজ এ লাভ সং, যেখানে টাইটেল দ্বারা আমরা কি বুঝতে পারি, মানে আমরা যখন ফার্স্ট টাইম কবিতাটা এখন পড়ে নেই বা টাইটেলটা বলছি, তো আমাদের কাছে মনে হতে পারে এটা একটা লাভ সং, কারণ একটা লাভ শব্দটা মেনশন আছে টাইটেলের মধ্যে, যে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক। দেন বলছে বাট, না এটা না, হ্যাঁ এরপর ইট শোজ দ্যাট ইজ এ স্টোরি অফ ফেইলিয়ার, এটা নাকি ইন্ডিকেট দ্যাট ইট ইজ এ লাভ সং বাট ইট শোজ দ্যাট ইট ইজ এ স্টোরি অফ ফেইলিয়ার ইন লাভ, কিন্তু এটা এখানে কি দেখা হয়েছে, এটা আসলে কোনো লাভ সং না, এটা হচ্ছে হতাশার একটা কবিতা, মানে যেখানে লাভের বিন্দু মাত্র কোনো টাচ নাই, ফেইলিয়ার। অ্যান্ড হেয়ারিন লাইজ দ্য আইরনিক ইমপ্লিকেশন, এখানে হচ্ছে এটা আইরনিটা, যে ইন দ্য পোয়েম দেয়ার ইজ হার্ডলি এনি মেনশন অফ লাভ মেকিং, যে কবিতায় লাভ মানে যে করে এরকম কোনো আসলে অর্থ নাই, মানে লাভ নিয়ে কোনো কিচ্ছু নাই, লাভ নিয়ে বলতে যে দুজনের মধ্যে ইউনিয়নটা হবে এরকম কোনো সাইনও আসলে নাই। এরপর বলছে দ্য লাভার রেদার ইনভেটস দ্য রিজন ফর পোস্টপোনিং দ্য প্রপোজাল টু দ্য রেডি, বরঞ্চ এখানে লাভার সে মানে প্রপোজ করবে এইটা সে সবসময় পোস্টপোন করতেই থাকে, মানে আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না পরশু, এরকম মানে জাস্ট পোস্টপোন করে আর কি। ওকে, হি অ্যানালাইসিস হিজ ফিলিংস হুইচ রিভিল হিজ হেল্পলেসনেস অ্যান্ড হিজ ফিলিংস হুইচ, না এটা না, সেকে রিপিট হয়েছে নাকি, তো হি অ্যানালাইসিস হিজ ফিলিং, সুতরাং সেটা হ্যাঁ এই আগের আগের লাইনটি আবার রিপিট হয়েছে। ওকে, ওয়েট, he analyzes his feelings, যে সে তার মানে আবেগ অনুভূতিকে অ্যানালাইসিস করছে, which reveal his helplessness, সেটা দ্বারা মানে সে যে হেল্পনেস বা অসহায় অবস্থা আছে এটা মানে সে রিভিল করে আর কি, বা বুঝতে পারে সে একটা অসহায় অবস্থার মধ্যে আছে। অ্যান্ড ইস ইনক্যাপাসিটি ফর লাভ, এবং সে যে কেন ভালোবাসতে অক্ষম, মানে ভালোবাসার প্রপোজালে কেন সে অক্ষম, এটা সে মানে অ্যানালাইসিস করে বের করছে, বা তার সমস্যাগুলো সে খুঁজে খুঁজে বের করছে, তার সমস্যাটা কোথায়, কেন সে তার ভালোবাসার কথা এক্সপ্রেস করতে পারতেছে না ওই মেয়েটার কাছে। There are two obstacles in the way of his love making and a love কি of his love making a love proposal, যে তার সে যে কেন প্রপোজালটা করতে পারছে না এটার কারণ হচ্ছে দুইটা।
ফার্স্টলি হি ইজ ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট হিজ এজ। ফার্স্ট হচ্ছে সে তার বয়সটা নিয়ে খুব বেশি মানে চিন্তা ভাবনা করে, বা সে মনে করে আমার বয়স অনেক হয়ে গেছে। অনেকটা সেই আপনাদের যখন 90s নভেল পড়েছে ওখানে সেই প্রাইড অ্যান্ড প্রেজুডিস নভেলে শার্লেট লুকাস নামে একজন ক্যারেক্টার ছিল, তার বয়স ছিল কত মনে হয় মানে 28 নাকি সম্ভবত ওইরকমই। তো ওই রকম একটা বয়সে সে মনে করতো আমার বয়স মানে আমি এতটা সুন্দরী না যে হচ্ছে আমাকে কেউ প্রপোজ করবে আমি সেটা রিজেক্ট করব। তাছাড়া হচ্ছে এই বয়সে আমি মনে করি যে আমি যদি আমাকে একজন মানে বিয়ে করতে রাজি হয়, হোক সেটা মানে আমার একজন হাজবেন্ড হইলেই হইলো আর কি, হোক সে কানা খোড়া এটা কোনো ম্যাটার করে না আমার কাছে। ওকে, তো এখানেও সে একই রকমটা আর কি, যে সে তার বয়স নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে। এরপরে আছে যে আরেকটা বলছে সেকেন্ডলি হি ইজ রিলুক্টেন্ট টু গিভ আপ দ্য সিঙ্গেল স্টেট থ্রু এনগেজিং হিমসেলফ ইন সেক্সুয়াল ইন্টিমেসি উইথ দ্য অপোজিট। এছাড়া সে যে বর্তমান অবস্থার মধ্যে আছে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, এরপরে হচ্ছে তার মধ্যে সাহস নাই, সুতরাং সে অপোজিট জেন্ডারের সাথে মিলিত হতে পারবে না, এই ভয়টাও তার মধ্যে আছে। জেন বলছে Prufrock, the middle-aged protagonist of the poem, finds excuses for postponing his decision. এইগুলো হচ্ছে সে কেন তার সিদ্ধান্তটাকে বারবার পোস্টপোন করে, আজকে না কালকে, কালকে না পরশু ইত্যাদি। এটার কারণ আমরা কিন্তু দুইটা কারণ, এটা সেই আগের যে একটা কোশ্চেন পড়ছি এর আগেরটা ওটার মধ্যে কিন্তু অনেকটা। অ্যাজ অ্যান অর্ডিনারি লাভার হি শুড হ্যাভ বিন বোল্ড অ্যান্ড এগ্রেসিভ। একজন লাভার হিসেবে তার কি সাহসিক অনেক সাহসিকতা দেখানো উচিত বা সাহস্য করা উচিত। বাট ইন রিল কিন্তু সত্যি অর্থে হি ইজ কাওয়ার্ডলি, সেটা কাপুরুষ অ্যান্ড টিমিড ভীরু। ফর এক্সাম্পল যেমন Prufrock says, I have measured out my life with coffee spoon, যে আমি জানো মানে চামচের কাঁটা দিয়ে আমি আমার লাইফটা মানে গুনতেছি আর কি। এখানে ইন্ডিকেট করা হয়েছে যে সে যখন আসে এসে হয়তো মানে দেখবেন রেস্টুরেন্টের চামচ টামচ, এখানে রেস্টুরেন্ট ইন্ডিকেট করা হয়েছে যে সে রেস্টুরেন্টে আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। ওকে, তো এইভাবেই যেন সে তার বয়সটা পার হয়ে যাচ্ছে আর কি। দেন বলছে Prufrock raises is trivial and personal to the level of the universal. তার মানে এখানে আলফ্রেড যে Prufrock তার ব্যক্তিগত যে কাহিনীটা শেয়ার করছে, যেটা আসলে এখানে আমাদের সবার ক্ষেত্রে ইউনিভার্সাল, কারণ একই সমস্যা আমাদের সবার মধ্যেই আছে, কারণ সে হচ্ছে মডার্ন এজের রিপ্রেজেন্টেটিভ। জন্য বলছে যে তার পার্সোনাল লেভেলের যে সমস্যা এটা ইউনিভার্সাল হয়ে গেছে আর কি। ফর এক্সাম্পল যেমন Prufrock's love proposal is as difficult as squeezing the universe into a ball or as difficult as to murder and create। যেমন মানে Prufrock'ের কাছে মনে হয় যেহেতু সে সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, কাপুরুষতায় ভুগতেছে, মানে তার মধ্যে সাহস নাই, সুতরাং তার কাছে মনে হয় যদি সে প্রপোজ তাকে করতে যায় তাহলে এটা এমন একটা কাজ হবে যে টোটাল ওয়ালটাকে একটা বলে রূপান্তরিত করা, এতটা কঠিন কাজ, অথবা একটা মার্ডার করা। মানে এক কথায় তার কাছে প্রপোজালটা করাই এরকম কঠিন মনে হয় যে একটা হত্যা করা হবে অথবা টোটাল ওয়ার্ল্ডকে একটা বলে রূপান্তরিত করা, এতটা কঠিন কাজ তার কাছে মনে হয় ওইটা। Thus, through ironic implication, the poet has brought about the futility and barrenness of urban nature. মানে আইরনিক্যাল ইমপ্লিকেশন বা আইরনিক্যাল মানে আইরনিক্যাল ওইতে রিপ্রেজেন্ট করার মাধ্যমে লেখক এখানে সে আধুনিক এজের যে অন্তঃশাসন অবস্থা বা অনুর্বর অবস্থা বা নোংরামি এটা সে রিপ্রেজেন্ট করছে, বা কাপুরুষতা বা হচ্ছে ভণ্ডামিকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তার মানে এই কবিতাটা লাভ সং, বাট এখানে লাভের বিন্দু মাত্র বরঞ্চ একজন লাভারকে এখানে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে যে সে যাকে ভালোবাসে তাকে প্রপোজ করার মতো যে সাহসটুকু এইটুকু তার মধ্যে নাই। ওকে, সে হচ্ছে তার কাছে বলতে ভয় পায় ওই মেয়েটার কাছে। তো এটাই হচ্ছে এই কবিতার যে আইরনিক্যাল ইমপ্লিকেশন। এটা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ অবশ্যই ভাইয়া। ভাই এখানে রেস্টুরেন্টে, কারণ হচ্ছে আপনি যদি মেইন টেক্সট পড়েন দেখবেন ওখানে রেস্টুরেন্টের কথা উল্লেখ কি আছে। উম, জি ভাই অবশ্যই। ওকে, এরপরে আছে হাউ মেনি সেকশনস আর দেয়ার ইন দ্য পোয়েম দ্য ওয়াস্টল্যান্ড। এই কবিতায় কয়টা সেকশন আছে, আর রাইট ডাউন সরি রাইট দেয়ার নেমস ইন প্রপারটি, তাদের নামগুলো লেখো। তো দেখবেন এটা বি সিস্টার এগের শুধুমাত্র নামগুলো দেওয়া আছে, বা শুধু নামগুলো লেখাটা মানে 4 মার্কের জন্য মানে যথেষ্ট না। ওকে, তো এখানে নামগুলোর পাশাপাশি প্রত্যেকটা যে টপিক বা প্রত্যেকটা কবিতা নিয়ে একটু একটু মানে সেকশনে একটু একটু করে এখানে ইনফরমেশন দেওয়া আছে। দ্য ওয়াস্টল্যান্ড বাই টি এস এলিয়ট অ্যান এমিনেন্ট পোয়েট অফ দ্য মডার্ন এজ ইজ ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ফিগার্স অফ ইংলিশ লিটারেচার। ওয়াস্টল্যান্ড এটা কি ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি, আধুনিক এজে টি এস এলিয়ট লিখছে। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য স্পিরিচুয়াল ডিকে, দ্য ইমোশনাল সেক্সুয়ালিটি অ্যান্ড দ্য জেনারেল এমলেসনেস। এবং এই কবিতার মেইন থিম কি, এই যে আধ্যাত্মিক যে মানে আমাদের অবক্ষয়। ওকে, মানে আমাদের মধ্যে ধর্মীয় কোনো অনুভূতি নাই এবং ইমোশনালি আমরা আবার সেক্সুয়াল আমরা সম্পূর্ণ একেবারে ইমোশনলেস হয়ে গেছি। ওকে, মানে এক কথা আমরা নৈতিক সম্পর্কে সাথে অনৈতিক সম্পর্কে বেশি ইমফাসিস দেই বা ইম্পর্টেন্স দিই, এবং হচ্ছে আমাদের লাইফের কোনো এইম নাই, এক উদ্দেশ্য নাই। ইন দ্য ওয়াস্টল্যান্ড সেক্স হ্যাভ বিকাম মেরিলি মেকানিক্যাল মিনস অফ অ্যানিমাল স্যাটিসফ্যাকশন রেদার দ্যান এ পোটেন্ট লাইফ। যে মানুষ ইউনিয়ন মানে স্বামী স্ত্রীর মধ্যে ইউনিয়ন পরে বাচ্চা কাচ্চার জন্ম হয়, তো এটা কি মানে একটা প্রোডাকশন,
বাট মানে যারা অনৈতিক সম্পর্কে লিপ্ত হয় এদের কোনো এরকম উদ্দেশ্য থাকে না, শুধু ওটা কি মিনিংলেস একটা সেক্সুয়াল রিলেশনশিপ আর কি, যেটাকে এখানে নোংরামি বলা হয়েছে। এরপর বলছে বাট দ্য পোয়েট নট অনলি শোজ দ্য ব্যারেননেস অফ ইট অ্যান্ড ফিউটিলিটি অফ দ্য মডার্ন মেন বাট অলসো পয়েন্টিং সাম ওয়েস অফ সেলফ। মানে কবিতা শুধুমাত্র এই মডার্নের যে সমস্যা বলে বা ওয়েস্টল্যান্ডের সমস্যা বলে বলছে এখানে এমনটা না, সে সমস্যা উত্তরণের কারণগুলো বলছে, মানে ওয়েগুলো বলছে, যেমনটা আমরা লাস্ট সেকশনে দেখছি যে 3টা ডা 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 মানে দত্ত দাদম দামেত্তা, ওকে ওই নিয়মগুলো মেনটেন করতে পারলে আমরা সমস্যা থেকে উত্তরিত হতে পারবো, বা মানে আমরা সমস্যা থেকে আসলে সলভেশন বা মুক্তি লাভ করতে পারবো। এরপর বলছে অ্যাকর্ডিং টু এলিয়ট মডার্ন পিপল ফরগেটিং দ্য ভ্যালুস অফ রিলিজন মোরালিজম। এলিয়টের মতে আধুনিক জনের তারা ধর্ম বা নীতি নৈতিকতা সম্পূর্ণ দূরে সরে গেছে, হ্যাভ বিকাম টু মাচ কমার্শিয়াল, তারা অনেক বেশি বাণিজ্যিক টাইপের হয়ে গেছে, ওকে বা ব্যবসায়িক টাইপের, মানে ব্যবসা ছাড়া কিছু মানে তারা আর কি রিয়ালাইজ করতে পারে না, সেলফ সেন্টার্ড অ্যান্ড সেলফিশ, স্বার্থবাদী হয়ে গেছে আর কি। মোরেওভার মোস্ট অফ দ্য পিপল ইন দ্য আরবান এরিয়া আর সাফারিং ফ্রম নিউরোসিস অ্যাজ এ রেজাল্ট অফ ফ্রাস্ট্রেশন আইসোলেশন ল্যাক অফ কমিউনিকেশন। এছাড়া আধুনিক লোকজন এমন আর কি যে তারা নিউরোসিস বা এক কথায় মানসিক বিকারগ্রস্ত রোগী হয়ে গেছে, যে তারা সবসময় হতাশার মধ্যে থাকে, একা একা থাকতে বেশি পছন্দ করে এবং একে অপরের সাথে ভালো কোনো সম্পর্কও নাই, ল্যাক অফ কমিউনিকেশন। দাস ডিউ টু দ্য সিনস অফ সেক্সুয়াল পারভার্স, সুতরাং এই যে অনৈতিক সম্পর্কের জন্য লাস্ট দ্য এভিলস, ওকে অফ ম্যাটেরিয়ালিজম, এই ভোগবাদিতার জন্য, অ্যান্ড ল্যাক অফ ফেথ, এবং বিশ্বাসহীনতার জন্য, অ্যান্ড মোরালিটি, নৈতিকতার অবক্ষয়ের জন্য, দ্য মডার্ন পিপল দ্য মডার্ন ওয়ার্ল্ড হ্যাজ বিকাম এ ওয়াস্টল্যান্ড, আধুনিক সমাজটা আধুনিক জগৎটা একটা ওয়াস্টল্যান্ড বা অনুর্বর ভূমি, একটা নোংরা ভূমিতে রূপান্তরিত হয়েছে। অ্যান্ড দ্য ইনহেবিটেন্টস অফ দিস ওয়ার্ল্ড আর স্পিরিচুয়াল, এবং সেই লোকজনেরা তারা সম্পূর্ণ আধ্যাত্মিক দিক থেকে মরে গেছে বা নোংরা বা দেউলিয়া হয়ে গেছে। দেয়ার আর 5 সেকশন ইন দ্য পোয়েট্রি, এবং এই কবিতায় মোট 5টা সেকশন পাই। দ্য ওয়াস্টল্যান্ড, দ্য দেয়ার নেমস আর অ্যাজ ফলোজ, এবং সেই নামগুলো কি কি, যে দ্য বারিয়াল অফ দ্য ডেড, এ গেম অফ চেস, দ্য ফায়ার সার্মন, ডেথ বাই ওয়াটার, হোয়াট দ্য থান্ডার্স। অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে, আর হচ্ছে যেন কোনো একটা এখানে লেটারও ভুল না, এটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আপনাদের জন্য। তো আজকে এতটুকু থাকবে, যেটুকু হয়েছে এই পর্যন্ত নিয়ে কারো সমস্যা আছে কিনা, যে কয়জন আছেন?